নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 9 বছর পর হলে এসএসসির নিয়োগ পরীক্ষা। 14 সেপ্টেম্বর আরও এক দফার পরীক্ষা বাকি। এদিকে এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। সাত সকালে ফের অ্যাকশনে ইডি। বালি পাচার মামলায় তদন্ত কেন্দ্র তদন্তকারী সংস্থা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ বেহালা, রিজনপাল, বিধাননগর সহ আরও বেশ কয়েকটি জায়গায় শুরু তল্লাশি। বালক খুন এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনার পর থেকে এখনও থমথমে তেহট্ট। এবার গণপিটুনির ঘটনায় গ্রেফতার মোট 200 জনের বিরুদ্ধে দায়ের এফআইআর। দেশের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে এমনই কদর্য ভাষায় আক্রমণ মল্লিকার্জুন খাড়গে। মার্কিন শুল্করি ফিরিয়ে মোদীকেই দুষলেন কংগ্রেস সভাপতি। বিহারে ভোটের আগে এনডিএ শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠক। মুখ্যমন্ত্রিত্বের অঙ্কে বিহারে আরও বেশি আসন চান নীতিশ, বিপাকে বিজেপি। পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিলই। এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গী অজিত ডোভাল। পুজোর আগে প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে জল্পনা ছিল আগেই। এবার সেই সফর সম্পর্কে নিশ্চিত খবর। তবে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, আগামী সপ্তাহে কলকাতায় সেনার এক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। একই দিনে মোদী ডোভালের সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তিনজনই যোগ দেবেন ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে। অপারেশন সিন্দুরের পর এ রাজ্যে মোদী, ডোভাল, রাজনাথের এই অনুষ্ঠানে যোগদান বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ এখনও অশান্ত। মাঝে মধ্যেই সেখানে হিন্দু নির্যাতন থেকে শুরু করে সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। এসসিও সম্মেলনে চীন ভারতের বৈঠকের পর চীন সীমান্তে অনেকটা স্থিতিও ফিরেছে। তা সত্ত্বেও উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর রয়েছে কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, 15 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান, যৌথ বাহিনীর কমান্ডারদের সম্মেলন রয়েছে। তাতে যোগ দিতেই 15 তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কলকাতায় আসা বলে সূত্রের খবর। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী, রাজনাথ সিং, অজিত ডোভাল ছাড়াও থাকবেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তারা। উত্তর পূর্বের সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি, তা বলাই বাহুল্য। ওই দিন প্রধানমন্ত্রী মোদী কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টে শেষ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য এদিন 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আদালতের তরফে। কর্মচারীদের বক্তব্য জানাতে 1 সপ্তাহ সময় দেওয়াও হয়েছে। সুপ্রিম কোর্টে শেষ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আদালতের তরফে। কর্মচারীদের বক্তব্য জানতে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে শীর্ষ আদালতে। গত 16 মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বরাবরই এই যুক্তি দেখান, ডিএ রাজ্যের সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনো মহার্ঘ ভাতা পাননি সরকারি কর্মীরা। এর মাঝে কিছুদিন আগে রাজ্য সরকার আগেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আর 6 মাস সময় দরকার। কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। অবশেষে সোমবার প্রায় সব পক্ষের বক্তব্য শোনা হলো আদালতে।
রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। ফলে বকেয়া মিলবে কি, প্রশ্নের উত্তর এখনো অজানা। হাই নিউজ নেটওয়ার্ক। 9 বছর পর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা রবিবার 7 সেপ্টেম্বর। আগামী রবিবার 14 সেপ্টেম্বর আরও এক দফার পরীক্ষা বাকি। তবে পাশ করে তো সেই ধর্নাই দিতে হবে। এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। পাশ করে তো সেই ধর্নাই দিতে হবে। এসএসসি পরীক্ষার পরও নিয়োগের আশা দেখছেন না দিলীপ ঘোষ। 9 বছর পর রাজ্যে এসএসসি নিয়োগ পরীক্ষা হলো গতকাল অর্থাৎ রবিবার 7 সেপ্টেম্বর। আগামী রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর আরও এক দফার পরীক্ষা বাকি। তবে পরীক্ষা হলেও চাকরি প্রার্থীদের স্বচ্ছ নিয়োগের আশা দেখছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এই সরকার আসার পর পরীক্ষা করে না। বহু পরীক্ষা প্রথমবার হচ্ছে। পরীক্ষা যদিও হয় তার রেজাল্ট হয় না। পাশ করে গেলে চাকরি হয় না। পাশ করলেও তাদের ধর্নায় বসতে হয়। সেই তো ধর্নায় বসতে হবে। আর যদি চাকরি পেয়েও যায়, ডিএ পাবে না। প্রসঙ্গত, প্রথম দফায় নবম দশমী নিয়োগের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নেই কেটেছে। লিখিত পরীক্ষা দিয়ে অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছেন প্রশ্নপত্র সহজ এবং মানানসই ছিল। তাদের মধ্যে অনেকেরই মত, এতদিনের অপেক্ষার পর নির্দিষ্ট সময় পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছেন। অনুমান এবার হয়তো দুর্নীতির সুযোগ তেমন একটা থাকবে না। কিন্তু কেন? এর মূল কারণ এবার পরীক্ষার্থীরা প্রথমবারের জন্য প্রশ্নপত্রের কপি বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, পরীক্ষা শেষে ওয়েমার শিটের কার্বন কপিও হাতে পেয়েছেন তারা। যদিও চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশের আশঙ্কা, চাকরিটা ফেরত পাবো তো? বাংলায় হিন্দি ইংরেজি বলতে না পারায় চাকরি হারানোর একাধিক অভিযোগ সামনে এসেছে। এদিকে সেই রাজ্যেই হিন্দিভাষী পরীক্ষার্থীরা অন্য রাজ্য থেকে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এ নিয়ে বিজেপি নেতা বলেন, এখানে বাংলা মাধ্যমের শিক্ষার চাকরি কোথায়? পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে। কারণ সবাই বুঝে গেছে বাংলায় পড়লে বাংলাতেই চাকরি হবে না, বাইরের রাজ্যে যেতে হবে। 1 বছরে 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলে আর কোনো নেতা নেই, যা করার ওনাকেই করতে হবে। এত বদনাম হয়ে গেছে যে এখন বুঝে গেছেন প্রশাসন চালিয়ে ভোট পাওয়া যাবে না। দলের নতুন লোক আনার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে বোঝাপড়ার কাজ করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় এবার সরাসরি তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর সহ আরও বেশ কয়েকটি জায়গাতেও তল্লাশি তদন্তকারী আধিকারিকদের। সাত সকালে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি পাচার মামলায় এবার সরাসরি তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর সহ আরও বেশ কয়েকটি জায়গাতেও তল্লাশি চলেছে তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, সব মিলিয়ে মোট 22টি জায়গায় ইডির এই অভিযান চলেছে। তদন্তকারীদের নজরে একাধিক বালি খাদানের মালিক এবং তাদের অফিসও রয়েছে। বালি পাচারের মোটা অঙ্কের টাকা বিমায় গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের। আর সেই সূত্র ধরেই ইডির একটি বিশাল টিম রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যান। তল্লাশি চলেছে গোপীবল্লভপুর ব্লকের একাধিক জায়গায়। শুধু তাই নয়, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের নয়াবসানে শেখ জাহিরুলের বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় আধিকারিকরা। সুবর্ণরেখা নদীর খুব কাছেই সুবিশাল এই বাড়ি। শেখ জাহিরুল বালি কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকটি বালি খাদান আছে বলেও অভিযোগ ওঠে। জানা যায়, শেখ জাহিরুল একসময় ভিলেজ পুলিশে কর্মরত ছিলেন। সেই কাজ ছেড়ে বালি ব্যবসায় নামেন তিনি। এদিন সকালে একেবারে সার্চ ওয়ারেন্ট হাতে শেখ জাহিরুলের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। শুধু বাড়িতেই নয়, তার অফিসের পাশাপাশি গাড়িতেও পরীক্ষা চালানো হয়। খতিয়ে দেখা হয় সমস্ত নথি। গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু শেখ জাহিরুল নয়, বেলিয়াবেড়া, জামবনি ব্লকের একাধিক বালি খাদান মালিকদের বাড়ি এবং অফিসে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে। এই সূত্র ধরে বেহালা, রিজেন্ট পার্ক, বিধাননগর, কল্যাণী সহ একাধিক জায়গাতেও ইডির অভিযান চলছে বলে খবর।
জানা যাচ্ছে, বালি পাচারের মোটা অঙ্কের টাকা বিভিন্ন বীমা সংস্থা এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছেছে। সেই বিষয়ে আরও তথ্য জানতেই এই সমস্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ী, বাড়ি ও অফিসে তল্লাশি করছেন আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। কুণাল ঘোষের বিদেশ সফরের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। এবার গন্তব্য লন্ডন ও আয়ারল্যান্ড। অক্টোবরে সাংস্কৃতিক এবং আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছে, আগের মতোই সমস্ত শর্ত মানতে হবে কুণালকে। কুণাল ঘোষের বিদেশ সফরে আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। এবার গন্তব্য লন্ডন এবং আয়ারল্যান্ড। অক্টোবরে সাংস্কৃতিক এবং আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছে, আগের মতোই সমস্ত শর্ত মানতে হবে কুণালকে। আদালতে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, তার মক্কেল প্রতিবারই নিয়ম মেনে সফর সম্পন্ন করেছেন। এমনকি সিবিআইও তাদের রিপোর্টে উল্লেখ করেছে, কুণাল ঘোষ সবসময় আদালতের নির্দেশ মেনে চলেন। তারপরেই আদালত সবুজ সংকেত দেয়। কুণাল ঘোষ বলেন, জামিনের শর্তেই ছিল বিদেশ যেতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে। আইন মেনেই আমি সেই অনুমতি নিয়েছি। শর্ত অপরিবর্তিত। আগের সফরের মতোই 5 লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে কুণালকে। সফর শেষে দেশে ফিরলেই সেই অর্থ ফেরত পাবেন তিনি। এর আগেও কোর্টের অনুমতি নিয়েই সিঙ্গাপুর, দুবাই, লন্ডন গিয়েছেন কুণাল ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।